হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর নবম শ্রেণী জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর মডেল স্কুল চাকদা রামলাল একাডেমির বিভিন্ন বিভাগের সম্পূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম প্রশ্ন, প্রদত্ত জীবগুলির মধ্যে কটি ফাঙ্গি রাজ্যভুক্ত তা স্থির করো। ফাঙ্গি অর্থাৎ ছত্রাক রাজ্যভুক্ত। উত্তরটি হচ্ছে ইস্ট অ্যাগারিকাস এবং পেনিসিলিয়াম, এরাই হচ্ছে এই ফাঙ্গি রাজ্যভুক্ত। বাকি রয়েছে প্যারামোসিয়াম, আমরা জানি এটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্ত। ডায়াটম যা হচ্ছে শৈবাল অর্থাৎ অ্যালগি, আর ব্যাসিলাস হচ্ছে মনিরা মানে ব্যাকটেরিয়া, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস, এরকম ব্যাকটেরিয়াগুলো হচ্ছে সব মনিরা রাজ্যভুক্ত। তাই উত্তর হচ্ছে তিনটি। প্রথম সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদটি হলো ফার্ন অর্থাৎ টেরিডোফাইটা। পালমোনারি স্যাক হলো এক প্রকারের শ্বাস অঙ্গ। ইউক্যারিওটিক কোষের দ্বিপর্দা বিস্তৃত ডিএনএ যুক্ত অঙ্গাণুটি হলো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এইরকম একটি প্রশ্ন আমরা আগের 6 নম্বর মডেল স্কুলে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো একবার তোমরা ভিডিওটি লক্ষ্য করবে, তাহলে সবগুলো বুঝতে পারবে। একটি সরলতম শর্করার নাম হলো কি? গ্লুকোজ। বাকি দেখতে পাচ্ছ সুক্রোজ কিংবা ল্যাকটোজ, এগুলো হচ্ছে দ্বিশর্করা। সেলুলোজ হচ্ছে একটি বহু শর্করা। 1 গ্রাম প্রোটিন থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায়? 4.1 কিলোক্যালোরি শক্তি। হৃৎপিণ্ডের পেসমেকার হলো এসএ নোড, অর্থাৎ স্বাভাবিক পেসমেকার হলো এসএ নোড, আর এভি হলো রিজার্ভ পেসমেকার। ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতুরূপে থাকে ম্যাগনেসিয়াম খনিজ লবণটি। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটির নাম হলো সাইট্রিক অ্যাসিড। কোলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? উত্তরটি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ। হুপিং কাশির ভ্যাকসিনটির নাম কি? ভ্যাকসিনটি হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। এই পার্টুসিস রোগের অপর নাম হচ্ছে কি? হুপিং কাশি। কোন প্রোটোজোয়াটি জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়? উত্তরটি হচ্ছে নোসেমা লোকাস্টি এবং ম্যাটিসিয়া ট্রোকোডার্মি। তাই উত্তরটি সির দাগে এবি উভয়ই। একবার লক্ষ্য করো তোমরা, দেখো লেখা আছে নোসেমা লোকাস্টি নামক প্রোটোজোয়া, একই সঙ্গে ম্যাট্রিসিয়া ট্রোকোডার্মি নামক প্রোটোজোয়া কি করেছে না জৈবিক দমনে ব্যবহার করা হয়। একটি ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়ার নাম হলো পরজীবিতা। মাটির নাইট্রোজেন স্থিতিকরণে যে নিরাভর সবুজ শৈবালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম অ্যানাবিনা। কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? উত্তরটি হচ্ছে স্পাইরুলিনা। এবারে বিভাগ খ থেকে শূন্যস্থান পূরণ দেখব। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল বেমতন্তু গঠন করে। কোষভিত্তিক অনাক্রমতা টি লিম্ফোসাইটের সঙ্গে সম্পর্কযুক্ত। ওপারিনের কোয়া সার্ভেট ছিল প্রথম ওপারিনের মতে কোয়া সার্ভেট ছিল প্রথম কোষীয় জীব। ফুসফুসের ক্ষুদ্রতম এককটি হলো অ্যালভিওলাই। ইকোলজির একক হলো ইকোসিস্টেম। সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজের অক্সিজেন উৎস হলো কার্বন ডাই অক্সাইড। দেখো একটু, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে যে অক্সিজেন রয়েছে অর্থাৎ C6H12O6, এই ও অর্থাৎ অক্সিজেন উৎস হলো কোনটা না কার্বন ডাই অক্সাইড। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এমনি যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে উপজাত অক্সিজেন, তার উৎস কিন্তু জল। এই দুটো কথা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, দুটো উত্তর কিন্তু আলাদা। এবারে 3 দাগ থেকে আমরা সত্য মিথ্যা নির্বাচন দেখে নেব। ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক বলা হয় অ্যারিস্টটল, কথাটি ভুল। উত্তরটি হচ্ছে সঠিক উত্তরটি হলো লিনিয়াস। ডেঙ্গু রোগীর প্যাথোজেনটির নাম হলো ফ্ল্যাভিভাইরাস। হলোফাইট কথাটি সত্য। হলোফাইট উদ্ভিদে নিউ ম্যাটাফোর দেখতে পাওয়া যায়, এই কথাটিও সত্য। হলোফাইট অর্থাৎ লবণাম্বু উদ্ভিদ, এই লবণাম্বু উদ্ভিদের নিউ ম্যাটাফোর অর্থাৎ হচ্ছে শ্বাস ছিদ্র দেখতে পাওয়া যায়। এক প্রকার জলে দ্রাব্য ভিটামিনের উদাহরণ হলো এ। আমরা জানি যে ADE এই 4টা ভিটামিন তেলে দ্রবণীয়, তাই কথাটি ভুল। জলে দ্রাব্য ভিটামিন হলে উত্তরটি হবে BCP। লালারসে উপস্থিত টায়ালিন একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক, এটা সত্য কথা, কারণ অ্যামাইলোলাইটিক অর্থাৎ টায়ালিন কি করে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। হরিণ হলো এক প্রকার প্রথম শ্রেণী খাদক, কথাটি সত্য। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখবো এবারে আমরা। তো প্রথম বলা হয়েছে ডাটুরিন, যা হলো ধুতরা থেকে পাওয়া একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। গ্রানা, এই গ্রানাতে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়। সৌরশক্তি, যা কিনা শক্তির উৎস হিসাবে কাজ করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য সংকট হচ্ছে। কোষ মধ্যস্থ ইমিউন রেসপন্স, এটি টি কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
প্লাসেন্টা অতিক্রমে সক্ষম অ্যান্টিবডিটি হল ইমিউনোগ্লোবিউলিন জি। 5 দাগের প্রথম প্রশ্ন, প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীর দেহে থাকে? দেখো, এই প্যারাপোডিয়া যা দেখতে পাওয়া যায় অ্যানিলিডা পর্বের প্রাণীদের একটা গমনে সহায়ক অঙ্গ। পরের প্রশ্ন, মাইকোরাইজা কি? মাইকোরাইজা মৃত্তিকায় বসবাসকারী নির্দিষ্ট কিছু ছত্রাকের অণুসূত্রের সঙ্গে সংবহন করাযুক্ত উদ্ভিদ মূলের মিথজীবীয় সহাবস্থানকে বলা হচ্ছে মাইকোরাইজা। বি সদৃশ শব্দটি বলো। ইস্ট, কলসপত্রী, আম গাছ, সূর্য শিশির। দেখো, এখানে আম গাছ ছাড়া বাকিগুলো সব কিন্তু পরভোজী, একমাত্র আম গাছ হচ্ছে উৎপাদক, তাই বা স্বভোজী, সেই জন্য উত্তরটি আম গাছ। সকল করডাটাদের নার্ভ কর্ডের বিশেষত্ব কি? সকল করডাটা পর্বভুক্ত প্রাণীদের পৃষ্ঠীয় দেশে অবস্থিত নার্ভ কর্ডটি হল একটি ফাঁপা স্নায়বী উদ্দীপনা পরিবহনকারী দীর্ঘ অংশ। আপেল, পেয়ারা, নাশপাতির শ্বাসে কোন উদ্ভিদ কলা থাকে? উত্তরটি হচ্ছে স্ক্লেরেন কাইমা কলা। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, মানে দেহে উৎপন্ন হয় না, তৈরি হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, যেগুলো দেহের পুষ্টি, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের জন্য একান্ত প্রয়োজন, তাদের অপরিহার্য বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। উত্তরটি উদাহরণ কী হবে? ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ভ্যালিন। এইরকম করে প্রাপ্তবয়স্কদের জন্য হলো 10টা এবং শিশুর জন্য হলো 10টি। শিশুর জন্য অতিরিক্ত দুটো, সেগুলো হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন। প্রথম শব্দজোড়া সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়া সম্পর্ক লেখো। বিয়োজক যদি ব্যাকটেরিয়া হয়, মানে বিয়োজকের উদাহরণ যদি ব্যাকটেরিয়া হয়ে থাকে, তাহলে উৎপাদকের উদাহরণ কী হবে? সবুজ উদ্ভিদ বা যে কোনো গাছের নামও তুমি লিখতে পারো। যেহেতু ব্যাকটেরিয়ার নাম নেই, তাই আমি কোনো উদ্ভিদের নামও লিখলাম না, সেই জন্য লিখলাম সবুজ উদ্ভিদ। আচ্ছা, প্রথম শব্দজোড়া সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়ের সম্পর্ক স্থাপন করো। রাইবোজোমকে যদি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, তাহলে আত্মঘাতী থলি কাকে বলা হবে? না, লাইসোজোমকে বলা হবে আত্মঘাতী থলি। বিভাগ গ থেকে প্রথম প্রশ্ন, লকজ এর জন্য দায়ী প্যাথোজেনটির নাম এবং উপসর্গ লেখো। লকজ, এই লকজ বা টিটেনি রোগের জন্য দায়ী প্যাথোজেনটির নাম হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। কি বললাম? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এর উপসর্গ বা লক্ষণগুলো পরপর লেখা রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো এক দুটো উপসর্গ লিখতে পারো। পরের প্রশ্ন, আরএইচ ফ্যাক্টরির গুরুত্ব লেখো। আরএইচ ফ্যাক্টরির গুরুত্ব, যেহেতু এটিতে 2 নাম্বার রয়েছে, তাই এত বড় করে লেখার প্রয়োজন নেই। তোমরা সংক্ষেপে এভাবে লিখবে। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে, নিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমে মানবদেহে হিমোলাইসিস, জন্ডিস, বিক্রিয়ার ক্রিয়াকলাপে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। 2 নম্বর পয়েন্টটি হলো খুবই গুরুত্বপূর্ণ। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামক মারাত্মক রোগের হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে এই আরএইচ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, অভিবাসন কাকে বলে? অভিবাসন বা ইমাইগ্রেশন কাকে বলা হচ্ছে? যে পরিযায়ন পদ্ধতিতে স্থানীয় জনসংখ্যার স্থায়ীভাবে নতুন সদস্য সংখ্যা বাইরে থেকে এসে যুক্ত হয়, জনসংখ্যায় বাইরে থেকে নতুন সদস্য এসে যুক্ত হয়, তাকে বলা হচ্ছে অভিবাসন বা ইমিগ্রেশন বা ইমাইগ্রেশন। অভিবাসনের ফলে স্থানীয় জনসংখ্যা এবং জিন পুলের আকারটা বৃদ্ধি পায়। ডিএনএ এবং আরএনএর মধ্যে 2টি পার্থক্য লেখো। যেহেতু 2টো পার্থক্য বলতে বলেছে, তাই তোমরা এই গঠন এবং শর্করার প্রকৃতির উপর ডিএনএ আরএনএ এর পার্থক্যটা উল্লেখ করবে। 5 দাগের প্রশ্ন, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কোন পর্বে প্রাণীতে দেখতে পাওয়া যায়? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা রূপান্তর দেখতে পাওয়া যায় উপপর্ব ইউরোকর্ডাটাতে। তোমরা পেজ নম্বরটা একটু কালেকশন করে নাও, এটা রায়মার্টিন 71 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন, মোলাস্কাদের সাসঙ্গীর নাম কি? পর্ব মোলাস্কার সাসঙ্গীর নাম হলো ফুলকা বা টিনেডিয়াম। নিম্নলিখিত 2টি বিষয়ের উপর ভিত্তি করে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য দাও। প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য দেখব আমরা রাইবোজোমের উপর ভিত্তি করে। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম হলো 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হলো 80S প্রকৃতির। দ্বিতীয় পয়েন্ট, কোষ প্রাচীরের উপর দেখো। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো পেপটাইডোগ্লাইকান বা মিউরিন, আর ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, এটা মনে রাখবে। একক পর্দা বলতে কি বোঝো? কোষীয় পর্দাগুলিকে বিজ্ঞানী রবার্টসন একক পর্দা বলে অভিহিত করেন। কোন কোন কোষীয় পর্দা? কোষ পর্দা এবং অঙ্গাণুর যে সমস্ত পর্দাগুলো রয়েছে, আবরণ রয়েছে, তার মতে প্রোটিন, লিপিড, প্রোটিন এই 3টি স্তর দিয়ে গঠিত এই কোষ পর্দা।
বর্তমানে এগুলিকে দ্বিস্তরীয় লিপিড প্রোটিন এর সমন্বয় বলেও মনে করা হয়। অস্টিয়া এবং অস্কিউলাম বলতে কি বোঝো? অস্টিয়া পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের দেহে যে সমস্ত ছোট ছোট ছিদ্র থাকে তাকে বলা হচ্ছে কি অস্টিয়া। এই অস্টিয়ার মধ্য দিয়ে পরিবেশ থেকে জল স্পঞ্জের মধ্যে প্রবেশ করে। আর অস্কিউলাম কি না, পরিফেরাভুক্ত সমস্ত প্রাণীদের দেহে এক প্রান্তে বড় ছিদ্র দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে কি অস্কিউলাম। অস্কিউলাম পথে স্পঞ্জের দেহ থেকে দূষিত বর্জ্য পদার্থ জল দেহের বাইরে বেরিয়ে যায়। পরের প্রশ্ন, মিউচুয়ালিজম এবং কমেন্সালিজমের মধ্যে পার্থক্য দাও। দেখো, মিউচুয়ালিজম এবং কমেন্সালিজমের মধ্যে পার্থক্য। প্রথম পয়েন্ট, সম্পর্ক। এই সম্পর্ক বিষয়ের ভিত্তি করে কীভাবে পার্থক্য করা হয়েছে? দুটো ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে স্থায়ী সম্পর্ক তৈরি হয়, আর দুটো ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে স্থায়ী বা অস্থায়ী সম্পর্ক তৈরি হয়। প্রকৃতি সম্পর্কবদ্ধ দুটো জীবই উপকৃত হয়, কিন্তু এখানে সম্পর্কবদ্ধ দুটো জীবের মধ্যে একটি উপকৃত হয়, অন্যটি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কোনোটি হয় না। উদাহরণ হিসেবে বলা হয়েছে লাইকেন, যা শৈবাল এবং ছত্রাকের মিথজীবী সহাবস্থান। আর এখানে উদাহরণ দেওয়া রয়েছে বার্নাকল নামক সামুদ্রিক সন্ধিপদী প্রাণী, যা তিমির গায়ে আবদ্ধ থাকে এবং আশ্রয় পায়। এইভাবে তোমরা এখান থেকে এই পার্থক্যটা লিখতে পারো। তোমরা চাইলে অন্য কোথাও থেকে কোনো উত্তরও করতে পারো। পরের প্রশ্ন, বাষ্পমোচন টানের সঙ্গে রসের উৎসের সম্পর্ক ব্যাখ্যা করো। বাষ্পমোচনের ফলে পাতার মেসোফিল কলাকোষে যে ব্যাপন চাপের ঘাটতি দেখা যায় তা জাইলেম বাহিকার ওপর একটি শোষণ চাপ সৃষ্টি করে, যাকে বলা হয় বাষ্পমোচন টান। এই টান জাইলেম বাহিকার বা কলার মধ্যে থাকা জলস্তম্ভে ধীরে ধীরে উপর দিকে টেনে তোলে জলস্তম্ভটাকে এবং রসের উৎসেদ ঘটায়। এইভাবে বাষ্পমোচনের ফলে রসের উৎসেদ লক্ষ্য করা যায়। মানব রক্তে উপস্থিত প্রদত্ত শ্বেত রক্তকণিকাগুলোর তাৎপর্য ব্যাখ্যা করো। নিউট্রোফিল, যা কিনা আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে, আর লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অ্যান্টিজেনকে ধ্বংস করে। তোমরা উত্তরটা চাইলে এখান থেকেও করতে পারো। রোগ জীবাণু ধ্বংস করতে নিউট্রোফিল সাহায্য করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, আর অ্যান্টিবডি উৎপন্ন করতে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা সাহায্য করে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের গতির প্রধান উৎস হল সূর্য। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়ে থাকে। বাস্তুতন্ত্রের শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তির রূপান্তর ঘটে মাত্র। বৈশিষ্ট্য লিখে তোমরা 1-2 করে পয়েন্ট করে নিজে নিজে করে উত্তরগুলো লিখবে। মেসোক্যারোটিক কোষ কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখে নাও। যে সমস্ত কোষের নিউক্লিয়াসটি সুসংগঠিত, একক পর্দা বিস্তৃত, ক্রোমোজোমের আম্লিক প্রোটিন দ্বারা নির্মিত, অ্যামাইটোসিস পদ্ধতি কোষ বিভাজন ঘটে, তাদেরকে বলা হয় মেসোক্যারোটিক কোষ। যেমন নকটিলিউকা নামক এক ধরনের আদ্য প্রাণীর দেহে এই ধরনের কোষ বিভাজন বা এই ধরনের কোষ লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, প্যারাটোপ এবং এপিটোপ কাকে বলে? প্রথমে দেখো, এপিটোপ অ্যান্টিজেনের যে নির্দিষ্ট স্থানের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয়, অ্যান্টিজেনের সেই স্থানটিকে বলা হচ্ছে এপিটোপ। আর প্যারাটোপ কোন অংশ? অ্যান্টিবডি এবং লিম্ফোসাইটের যে বিশেষ অংশ অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তাকে বলা হচ্ছে প্যারাটোপ। অর্থাৎ এপিটোপটা হলো অ্যান্টিজেনের অংশ আর প্যারাটোপটা হলো কার? অ্যান্টিবডির অংশ। শ্বসন এবং পুষ্টি কিভাবে পরস্পর সম্পর্কিত তা ব্যাখ্যা করো। দেখো, শ্বসন এবং পুষ্টি পরস্পরের উপর ওতপ্রোতভাবে সম্পর্কিত। শ্বসন এবং পুষ্টি একে অপরের ওপর নির্ভরশীল। পুষ্টি প্রক্রিয়ায় উৎপাদিত সরলতম খাদ্যবস্তু গ্লুকোজ, যা কিনা শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু হিসেবে নিয়োজিত হয়। আবার শ্বসনের সময় শ্বসন বস্তু মানে কোনটা? এই গ্লুকোজটা জারিত হয়ে উৎপন্ন শক্তি ব্যয় করে পুষ্টি পদ্ধতির পর্যায়গুলো সম্পন্ন হয়। সুতরাং দেখা যাচ্ছে যে শ্বসন এবং পুষ্টি প্রক্রিয়া একে অপরের ওপর অঙ্গাঙ্গিভাবে নির্ভরশীল। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি দ্বারা কোন কোন উদ্ভিদ গোষ্ঠী চিহ্নিত করা যায় তা লেখো। উত্তর কি কি অপশন রয়েছে? দেহ, মূল, কাণ্ড এবং পাতায় বিবেচিত নয় এবং সংবহন করা দেখতে পাওয়া যায় না। 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে কাণ্ড রাইবোজোম প্রকৃতির। স্থলজ উদ্ভিদ, পাতা 2 প্রকার, মেগাফাইলাম এবং মাইক্রোফাইলাম। উত্তরটি আমরা দেখে নেব। প্রথম যে প্রশ্নটা ছিল, উদ্ভিদ দেহে প্রকৃত মূল, কাণ্ড, পাতায় বিভাজিত থাকে না, তার সঙ্গে সঙ্গে সংবহন করা অনুপস্থিত, তা হচ্ছে মশবর্গীয় বিভিন্ন ধরনের উদ্ভিদ অর্থাৎ রিক্সিয়া, মার্কেন্সিয়া, ফিউনারিয়া ইত্যাদি। অপর একটি প্রশ্ন ছিল কাণ্ড রাইজোম প্রকৃতির, স্থলজ এবং তার সঙ্গে সঙ্গে পাতা 2 রকমের দেখা যাচ্ছিল, যে সূক্ষ্ম এবং ক্ষুদ্র পাতা যার নাম ছিল মাইক্রোফাইলাস বা মাইক্রোফাইলাম এবং বড় প্রসারিত পাতা যার নাম হচ্ছে মেগাফাইলাস বা মেগাফাইলাম।
উত্তরটি হচ্ছে কোন পর্বভুক্ত? না টেরিডোফাইরা পর্বভুক্ত সমস্ত রকমের উদ্ভিদ, যা কিনা আমরা জানি মার্সেলিয়া বা শুষ্নি শাক, লাইকোপোডিয়াম ইত্যাদি। বায়ো ফার্টিলাইজার কাকে বলে? উদাহরণ দাও। বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সার কাকে বলা হচ্ছে? যে সমস্ত অণুজীব এককভাবে বা মিশ্রিতভাবে কৃষিজমিতে নাইট্রোজেন, ফসফেট প্রভৃতি পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি করে মাটির উর্বরতা বাড়িয়ে দেয় এবং উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদনকে আরও বাড়িয়ে তোলে, তাকে বলা হচ্ছে অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার। উদাহরণ হিসেবে বলবো আমরা রাইজোবিয়াম নামক একটি মিথজীবী ব্যাকটেরিয়া, অথবা বলতে পারি আমরা অ্যাজোটোব্যাক্টর নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, কিংবা অ্যানাবিনা নামক একটি সায়ানো ব্যাকটেরিয়া। যে কোনো এক দুটো উদাহরণ দিলে কিন্তু সম্পন্ন হবে উত্তরটি। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, আধুনিক জীববিদ্যার তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। আধুনিক জীববিদ্যার তিনটি প্রয়োগ আমরা এখানে লক্ষ্য করব। একটা হচ্ছে কৃষিকার্যে উন্নতি, অপর হচ্ছে ওষুধ তৈরিতে, আর একটি হলো মহাকাশ গবেষণায়। দেখো, এভাবে এত বড় করে লেখার প্রয়োজন নেই, আমি তোমাদের সংক্ষেপে করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, বলবে এভাবে, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের প্রয়োজনীয়তার তাগিদে উচ্চ ফলনশীল বীজ অর্থাৎ আইআরএর ধান, সোনালিকা, গম তৈরি করা হচ্ছে। এর ফলে অল্প সময় অধিক ফলন পাওয়া যাচ্ছে। এটা এইটুকু পর্যন্ত তোমরা লিখবে। অপর লিখবে ওষুধ তৈরিতে, লিখবে এটা পুরোটা লেখার দরকার আছে। যেমন নানা প্রকারের অ্যান্টিবায়োটিক ওষুধ, ভ্যাকসিন, হরমোন প্রভৃতি এবং ভেষজ উদ্ভিদ থেকে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করার জন্য আধুনিক জীববিদ্যার ভূমিকা কিন্তু অপরিসীম। আর মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার কিন্তু প্রভূত সাফল্য এনে দিয়েছে, এই কথাটা অবশ্যই বলতে হবে। ক্লোরেল্লা যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ক্লোরেল্লাকে কি করা হয়? মহাকাশ অভিযানে নিয়ে যাওয়া হয়। সেখানে এই ক্লোরেল্লা একদিকে যেমন বিকল্প খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করা হয়, অপরদিকে মহাকাশচারীদের দ্বারা উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে অক্সিজেনটাকে নির্গত করে, যার ফলে তারা তাদের প্রয়োজনীয় অক্সিজেনের যোগান পেয়ে যায়। তো এইভাবে তোমরা উত্তরটাকে লিখবে। এখানে শুধু এইটুকুন পর্যন্ত লিখবে, বাকিটা লেখার দরকার নেই। আর এই দুটো পয়েন্টকে একটু ডিসক্রিপশন করবে। কোয়া সার্ভেট কি? কোয়া সার্ভেট কাকে বলে? বিজ্ঞানী ওপারেনের মতে আদিম পৃথিবীতে উত্তপ্ত সামুদ্রিক পরিবেশে উপস্থিত বৃহৎ জৈব অণু অর্থাৎ জটিল জৈব যৌগ যেমন পলিস্যাকারাইড, ফ্যাট কিংবা প্রোটিন, এছাড়া নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিডগুলো আন্তঃআণবিক বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে গরম তরল স্যুপ অর্থাৎ হট ডাইলুট স্যুপ থেকে আলাদা হয়ে যে বৃহৎ কলুয়ের দানা গঠন করে তাকে বলা হয় কোয়া সার্ভেট। মনে রাখবে, কোয়া সার্ভেটের সংজ্ঞা লিখতে গিয়ে অবশ্যই কলুয়ের কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, মোলাস্কা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও। তোমরা মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের যে কোনো তিনটি বৈশিষ্ট্য এখান থেকে উল্লেখ করবে, পয়েন্ট দিয়ে ব্যাপারটাকে ডেসক্রিপশন করবে এবং তার সঙ্গে সঙ্গে দুটো উদাহরণ এখান থেকে উল্লেখ করবে, যেমন জলশামুক কিংবা অক্টোপাস। পরের প্রশ্ন, একটি মানব নেফ্রন চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিতকরণ করো। এই ছবিটি অনেকবার বিভিন্ন মডেল আলোচনাতে আলোচনা হয়েছে। তোমরা যে কোনো চারটি পয়েন্ট এখান থেকে উল্লেখ করবে ছবিটি সম্পূর্ণ আঁকার পর। মানবদেহে দুটি শ্বাসপেশির নাম উল্লেখ করো। দেখো, শ্বাসকার্যে অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ায় সাহায্যকারী দুটি শ্বাসপেশির নাম হলো, একটি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, অপরটি হচ্ছে ইন্টারকস্টাল পেশি। সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান প্রক্রিয়া কাকে বলে? সবাত শ্বসন, যে শ্বসন প্রক্রিয়ায় বায়ুজীবী জীবের কোষ মধ্যস্থ শ্বসন বস্তু যার নাম গ্লুকোজ মুক্ত অক্সিজেন এবং উৎসেচকের সাহায্যে সম্পূর্ণ জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থিত শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে। এখানে অবশ্যই কথা উল্লেখ করবে এই মুক্ত অক্সিজেনের কথাটা, তাকেই বলা হচ্ছে সবাত শ্বসন। এরপর অবাত শ্বসন। আচ্ছা, অবাত শ্বসন শুরু করার আগে একটা কথা বলছি, সবাত শ্বসন সংজ্ঞাটা লেখার পর অবশ্যই তোমরা কিন্তু উদাহরণ দেবে। উদাহরণটা লিখবে বায়ুজীবী সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব। তো উদাহরণটা কিন্তু অবশ্যই দেবে। আর অবাত শ্বসন কাকে বলে? দেখো, বলা হয়েছে যে শ্বসন পদ্ধতিটি জীবকোষের শ্বসন বস্তু অর্থাৎ গ্লুকোজ অক্সিজেনযুক্ত অজৈব যৌগের সাহায্যে, মানে অক্সিজেনযুক্ত অজৈব যৌগের অক্সিজেনের সাহায্যে, হ্যাঁ, এই দেখো, অজৈব যৌগের অক্সিজেনের সাহায্যে কি হচ্ছে না, অসম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল, অক্সাইড প্রভৃতি যৌগ উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির আংশিক মুক্তি ঘটে। তাকে বলা হচ্ছে অবাত শ্বসন। সম্পন্ন হয় কোথায়? অবায়ুজীবী ব্যাকটেরিয়া যেমন নাইট্রোব্যাক্টর, ছত্রাক প্রভৃতি এবং বিভিন্ন পরজীবী প্রাণীর দিকে সম্পন্ন হয়। আর সন্ধান কাকে বলে? না, যে জৈবনিক প্রক্রিয়ায় বায়ুজীবী বা অবায়ুজীবী জীবকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে
আগেরটা কি হচ্ছিল, সবাত শোষণ অক্সিজেনের উপস্থিতিতে, আর এখানে মানে আগেরটা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সবাত শোষণ। অবাত শোষণ সম্পন্ন হচ্ছে কি না প্রধানত অক্সিজেনযুক্ত অজৈব যৌগের অক্সিজেনের সাহায্যে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিতিতে নির্দিষ্ট কিছু উৎসেচকের সাহায্যে শ্বসন বস্তুটা অসম্পূর্ণভাবে জারিত হয়ে, আগেটা সম্পূর্ণ, তারপরে আমরা তারপরে আমরা কিছু পড়লাম অবাত শোষণে পড়লাম যে আংশিক জারিত হচ্ছে, এখানে অসম্পূর্ণ জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি উৎপন্ন করছে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির আংশিক মুক্তি ঘটছে, তাকে বলা হয় সন্ধান। আর এই প্রক্রিয়াটিতে সাহায্যকারী কিছু ব্যাকটেরিয়ার নাম যেমন ল্যাক্টোব্যাসিলাস কিংবা ইস্ট, এই সমস্ত উদাহরণ তোমরা লিখতে পারো। খাদ্য পরিপাকে 3টি অ্যামাইলোলাইটিক উৎসেচকের ভূমিকা আলোচনা করো। খাদ্য পরিপাকে সাহায্যকারী 3টি অ্যামাইলোলাইটিক উৎসেচকের নাম, দেখো লেখা আছে অ্যামাইলোলাইটিক অর্থাৎ কার্বোহাইড্রেট পরিপাকের উৎসেচকের নাম। আমি বলবো তোমাদের লিখতে, টায়ালিন, সুক্রেজ এবং ল্যাকটেজ অথবা মল্টেজের মধ্যে যে কোনো একটা। টায়ালিন কি করে না, টায়ালিন হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করতে সাহায্য করে। আর সুক্রোজ কি করে, আন্তরিক গ্রন্থি মানে ক্ষুদ্রান্তে অবস্থিত আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে সুক্রেজ উৎসেচক সুক্রোজ জাতীয় খাদ্যবস্তুকে অ্যাগোনো গ্লুকোজ এবং অ্যাগোনো ফ্রুক্টোজে পরিণত করতে সাহায্য করে। আর ল্যাকটেজ এও আন্তরিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে ল্যাকটোজ শর্করা অর্থাৎ দুগ্ধ শর্করাকে অ্যাগোনো গ্লুকোজ এবং অ্যাগোনো গ্যালাক্টোজে পরিণত করতে সাহায্য করে। এইভাবে উৎসেচকের নাম এবং তার কার্যকারিতা তোমরা লিখবে। পরের প্রশ্নে বলা হয়েছে মানব হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয় কেন? সম্পূর্ণ উত্তরটি দেখে নাও। মানব হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়েছে কারণ মানব হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠযুক্ত, একই সময়ে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রথমে বাম অলিন্দে, মানে অধিক অক্সিজেনটা হচ্ছে বাম অলিন্দে আর অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা ডান অলিন্দে প্রবেশ করে। তারপর যথাক্রমে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আর ডান অলিন্দ থেকে, এই যে দেখো ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবাহিত হয়। এরপর বাম নিলয় হতে তা রক্তটা কি হয় না মহাধমনির মাধ্যমে, আমরা দেখেছি বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়, আর ডান নিলয় থেকে রক্তটা কি হচ্ছে ফুসফুসীয় ধমন দিয়ে ফুসফুসে চলে যায়, এইভাবে চলে যাচ্ছিল। একটি হৃৎপিণ্ডের মধ্যে রক্তের এই 2 চক্রাকার আবর্তন দেখতে পাওয়া যায়, সেই জন্য মানব হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়। বিএমআর বলতে কি বোঝো? বিএমআর বা মৌলবিপাকীয় হার, যার অপর নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট, বিএমআর এর অপর নাম। একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তাকে বলা হচ্ছে মৌলবিপাকীয় হার বা বিএমআর। এই যে এককগুলো রয়েছে, যে প্রতি বর্গমিটার দেহতল প্রতি ঘন্টা কি কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হচ্ছে, এই এককগুলো তোমরা অবশ্যই কিন্তু লিখবে। সংজ্ঞাটি লেখার পর তোমরা অবশ্যই একটি উদাহরণ দেবে, যেমন একজন মহিলার বিএমআর হলো 37 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা। হলোফাইটিক পুষ্টি এবং হলোজৈবিক পুষ্টির মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো বিষয়সহ সম্পূর্ণ পার্থক্যটি দেওয়া রয়েছে। হলোফাইটিক মানে কি না উদ্ভিদের পুষ্টি, আর হলোজৈবিক হচ্ছে প্রাণী পুষ্টি। তোমরা এভাবে পার্থক্যটা বিষয়সহ কিন্তু উল্লেখ করবে। পরের প্রশ্ন, গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? দেখো গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকে শুরু করে খাদ্য সম্পর্ক অনুযায়ী পরবর্তী খাদ্য স্তর পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে বলা হচ্ছে গ্রেজিং বা চারণভূমি খাদ্য শৃঙ্খল। অবশ্যই নিচে কিন্তু তোমরা এই রেখাচিত্রটা দেওয়া রয়েছে খাদ্য শৃঙ্খলে, সেটা উল্লেখ করবে। খাদ্যের বিকল্প উৎসগুলির ব্যবহার লেখো। যেহেতু প্রশ্নটিতে 3 মার্ক রয়েছে, তাই তোমরা পুরো সম্পূর্ণভাবে লিখবে। উৎকৃষ্ট মানের প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ হওয়ার জন্য খাদ্যের বিকল্প উৎস হিসাবে স্পিরুলিনা এবং ক্লোরেল্লার যথেষ্ট ভূমিকা রয়েছে। প্রথমে লিখবে স্পিরুলিনা, দিয়ে লিখবে এটি এক প্রকার নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, যার মধ্যে প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, বিভিন্ন ধরনের খনিজ মৌল কিংবা বিটা ক্যারোটিন উপস্থিত থাকে। তাই বিকল্প উৎস হিসাবে স্পিরুলিনা ভবিষ্যতে খুব জনপ্রিয় হবে। অপরপক্ষে ক্লোরেল্লা কি না, ক্লোরেল্লা নামক শৈবালের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই, প্রোটিন, ফ্যাট, শর্করা, তন্তু, খনিজ লবণ, ভিটামিন, ক্যালোরি সমৃদ্ধ হওয়ার জন্য কৃত্রিম উপায়ে ক্লোরেলা চাষ করা হয়। তো এইভাবে তোমরা কিন্তু এই দুটোকে উল্লেখ করবে, কিন্তু আমি বলবো এই পার্সেন্টগুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, এত মনে রাখাও সম্ভব নয়, এত লেখারও দরকার নেই। বাস্তুবিদ্যা কি?
দেখো, বাস্তুবিদ্যা বা ইকোলজি জীববিজ্ঞান যে শাখায় নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃসম্পর্ক এবং তাদের সঙ্গে বসতি স্থানের ভৌত বা অজৈব এবং জৈব পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলা হয়। উদাহরণসহ জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো, জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে, মূল, কাণ্ড, পাতা, কীরকম ব্যাপারগুলো রয়েছে, তোমরা এখান থেকে এই উত্তরটিকে কমপ্লিট করবে। পরের প্রশ্ন, অ্যান্টিবডির গঠন সংক্ষেপে আলোচনা করো। অ্যান্টিবডির এই গঠন বৈশিষ্ট্যটি মডেল স্কুল 2-তে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি এখানে আলোচনা করছি না। তোমরা চাইলে 2 নম্বর মডেল স্কুলটা একবার দেখে নিতে পারো। এইডস রোগের সংক্রমণ পদ্ধতি সম্পর্কে লেখো। দেখো, এইডস রোগের সংক্রমণের বিভিন্ন কারণগুলো রয়েছে, তোমরা এই কারণগুলোকে ওপর নিচে পয়েন্ট করে করে 1 নম্বর 2 নম্বর করে তোমরা লিখবে উত্তরটি। জৈবিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? দেখো, জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল পদ্ধতি কি বলা হয়েছে? মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিকারক পেস্টকে শত্রু প্রাণী বা খাদ্য প্রাণী দ্বারা নিয়ন্ত্রণ পদ্ধতিকে বলা হয় জৈবিক নিয়ন্ত্রণ। সংজ্ঞা লেখার পর তোমরা উল্লেখ করবে জৈবিক নিয়ন্ত্রণে সাহায্যকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কিংবা ব্যাসিলাস প্যাপিলি। জৈবিক নিয়ন্ত্রণে সাহায্যকারী একটি ভাইরাসের নাম হলো এনপিভি ভাইরাস বা নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। জৈবিক নিয়ন্ত্রণে সাহায্যকারী একটি প্রোটোজোয়ার নাম হলো নোসেমা লুকাসটি। যেহেতু প্রশ্নটির জন্য 2 নাম্বার রয়েছে, তাই সংজ্ঞার পরে এইরকমভাবে উদাহরণটা দেওয়া দরকার। পরের প্রশ্ন, অণুজীব সার কি? দেখো, এই প্রশ্নটি আরেকবার রিপিট করা হয়েছিল আগে। বায়ো ফার্টিলাইজার কাকে বলে? উত্তরটি তোমরা সেখান থেকে দেখে নেবে। অণুজীব সাররূপে ব্যবহৃত 2টি জীবাণুর নাম লেখো। অণুজীব সাররূপে ব্যবহৃত 2টি জীবাণুর নাম দিয়ে হাইফেন দিয়ে তোমরা প্রথমে লিখবে নিচে 1 নম্বর পয়েন্টে মিথজীবী সায়ানোব্যাকটেরিয়া, হাইফেন দিয়ে লিখলে অ্যানাবিনা নস্টক। 2 নম্বরের নিচে লিখবে স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া, হাইফেন দিয়ে লিখবে সায়ানোব্যাকটেরিয়ার নাম অলসিরা। পরের প্রশ্ন, পেশিকলা কয় প্রকার এবং কি কি? তোমরা তখন উত্তরটি লিখবে কার অবস্থান অনুযায়ী পেশিকলা 3 প্রকার দিয়ে লিখবে হাইফেন দিয়ে কঙ্কাল পেশি, আন্তর্জন্ত্রীয় পেশি, হৃদপেশি। নিচে 2 নম্বর পয়েন্ট করে লিখবে কাজ অনুযায়ী 2 প্রকারের, একটি হচ্ছে ঐচ্ছিক পেশি, অপরটি হচ্ছে বির দাগে লিখবে, মানে এর দাগে লিখলে ঐচ্ছিক পেশি, বির দাগে লিখবে অনৈচ্ছিক পেশি। 4 নম্বর নিচে 3 নম্বর পয়েন্ট করে লিখবে গঠন অনুযায়ী 2 প্রকারের, একটি হচ্ছে এর দাগে সরেখ পেশি, বির দাগে অরেখ পেশি। এভাবে তোমরা কিন্তু লিখবে। একটি জলে দ্রবণীয় এবং একটি ফ্যাটি দ্রবণীয় ভিটামিনের মানবদেহে ভূমিকা উল্লেখ করো। জলে দ্রবণীয় একটি ভিটামিন মনে করো ভিটামিন সি, যার কাজ হলো কি খাদ্যনালী থেকে লোহা বিশোষণে বা লোহা শোষণে সাহায্য করা। অথবা তোমরা লিখতে পারো এই যে পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা উল্লেখ করবে। অপরপক্ষে মনে করো ফ্যাটি দ্রবণীয় অনেকগুলো ভিটামিন রয়েছে, যে কোনো একটা মনে করো ভিটামিন এ, যা কি করে, যা চোখ, চামড়া, হাড়, দাঁত এবং খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। মস্তিষ্কের অবস্থান এবং একটি কাজ লেখো। দেখো, মস্তিষ্কের অবস্থান, মানবদেহে মস্তিষ্ক করোটি বা মাথার যাকে খুলি বলা হয় সেই প্রকোষ্ঠে বা ক্রেনিয়ামের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, এর কাজ কি? এটি হচ্ছে মানসিক আবেগ নিয়ন্ত্রণ করা, ভারসাম্য নিয়ন্ত্রণ করাতে বিভিন্ন কাজে সাহায্য করা। যেমন অগ্র মস্তিষ্ক মানুষের বুদ্ধি, বিবেচনা, মানসিক আবেগ, চিন্তা, স্মৃতিশক্তি প্রভৃতিগুলোকে নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। প্রথমে নিউক্লিয়াসের একটা চিত্র তোমরা অঙ্কন করবে। এই উপরে রাইবোজোম বা এন্ডোপ্লাজমিক জালিকা বা বিভিন্ন অংশগুলোকে অঙ্কন করার প্রয়োজন নেই, শুধুমাত্র নিউক্লিয়াস এই গোলাকার অংশটিকে তোমরা অঙ্কন করবে। অঙ্কন করার পর প্রথমে বলবে নিউক্লিয় পর্দা 1 নম্বর অংশ, কারণ আমরা জানি যে একটা আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ, একটা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস, অপরটি হচ্ছে নিউক্লিয় জালিকা। দিয়ে তোমরা লিখবে নিউক্লিয় পর্দা, যা নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকা একটি দ্বি-একক পর্দা, যে এবং একই সঙ্গে এটি লাইপোপ্রোটিন নির্মিত, যা কি করে নিউক্লিয়াস মধ্যস্থ সমস্ত অংশকে রক্ষা করে। মানে তার গঠন এবং তার সঙ্গে একটু কাজ লিখে দেবো আমরা। নিউক্লিওলাস এটি কি করে? নিউক্লিয়াসের মধ্যে থাকে ঘন গোলাকার অংশ, যা রাইবোজোমের আরএনএ মানে আরআরএনএ এবং একই সঙ্গে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। নিউক্লিয় প্লাজম এটি নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের মাঝে থাকা স্বচ্ছ অর্ধতরল একটি অংশ, যাকে নিউক্লিয় প্লাজম বা ক্যারিও লিম্ব বলা হয়। এটি বিভিন্ন প্রকারের প্রোটিন, উৎসেচক কিংবা খনিজ লবণকে ইত্যাদিকে সঞ্চয় রাখতে সাহায্য করে।
অপর একটি অংশ হলো নিউক্লিয় জালিকা, যা কিনা দেখতে সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার অংশ, যাকে বলা হচ্ছে ক্রোমাটিন সূত্র বলা হয় বা নিউক্লিয় জালিকাও বলা হয়। এই অংশটি কোষ বিভাজনের সময় সুস্পষ্ট ক্রোমোজোমের রূপ ধারণ করতে সাহায্য করে। এভাবে ছবিটি প্রথমে এঁকে দিয়ে বাকি চারটা অংশ সম্পর্কে দেখতে কেমন বা কীরকম বৈশিষ্ট্য রয়েছে তার সঙ্গে সঙ্গে অল্প করে একটু কাজ লিখে দেব। জাইলেমের মৃত উপাদানগুলির নাম লেখো। দেখো, জাইলেম উদ্ভিদ কলা, এই উদ্ভিদ কলার একমাত্র জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে সজীব। বাকি সমস্ত কলাগুলো অর্থাৎ ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু এগুলো সবই কিন্তু মৃত উদ্ভিদ কলা। বিভিন্ন গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে আজকের এই প্রশ্নবিচিত্রার সমাধান পর্বটি সম্পূর্ণ করা হলো। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন সম্পর্কে কোনো সংশয় থেকে থাকে তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য অনুপ্রাণিত করো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি মডেল স্কুল আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।